যাই চলেও নাই আশেপাশে, এসে যাই চলেও নাই আশেপাশে, শুধু করে হাহুতাশ। বাউকুমটা বাতাস, হায় রে বাউকুমটা বাতাস। জেগে থাকে ঘুমে, ঘুম না তো ভাঙে, জেগে থাকে ঘুমে, ঘুম না তো ভাঙে, উপরে নীল আকাশ। ইতি উতি খুঁজি, ইতি উতি খুঁজি, ইতি উতি খুঁজি, ইতি উতি খুঁজি, আছে মন গাঙে করি নাই রে তালাশ। বাউকুমটা বাতাস, হায় রে বাউকুমটা বাতাস। তো 2-4-10 দিনে এমন কোনো কাজ করি নাই যে কারণে তোমাদের দুঃখ পাইতে হইব, আর সেটা নিয়ে আমার সঙ্গে আলাপ করতে হইব। বেয়াদবটার কথা শুনলে রাখে না, অন্যকে বলে কোনোদিন আমরা সুখের কোনো কথা কই না। হয়তো কোনোদিনও ভালো মতো কথা কইতে পারে না। ওর জন্মের সময় ওর দাদি তো 1 চামচ মধু দিছিল মুখে, আল্লাহই জানে ওই মধু কোথায় উধাও হয়ে গেল। তুমি তো হাই গ্রেডের ভালো সবাই, এর লাগেই তো রানী গুয়ার বেনি তোমারে গাছে বাইন্দা আচ্ছা রকম সাইটিং করে দিছিল। ওরে এই দুঃখের কথাই তো এখন আমি মন থেকে তাড়াইতে পারতেছি না। যেমন একটা অন্যায় না করেও বারবার আমি খালি অন্যায় শিকার হইতেছি। 3.5 হাত মাটির নিচে থাকবে জীবনের গাড়ি, মাটি নিয়া করো কেন এত বাহাদুরি? রাজা ভাই তো মুখ পুড়াইছে। এটা কেমন কথা? মুখ পুরাইছে মানে কি করছে? গতকাল তো বাড়ি থেকে বের হয়ে গেছিল রাজা ভাইয়ের বন্ধু ফারুক আছে না, ওর লগে বিয়ে করবার জন্য। আমার নাটক পত্রিকা ছাপানোর যোগ্য, সে কারণে আমার ফোন দিয়ে নাটকটা নিছে। বিষয়টা কিন্তু সেরকম না কবি। আসলে রাজা ভাইয়ের সাথে রবিন ভাইয়ের যখন পরিচয় হয়েছে, তখন রাজা ভাই তারই অনুরোধ করছে তাদের পত্রিকার সাহিত্য পাতায় যেন তোমার নাটকটা ছাপানো হয়। এর আগে না বললে তো ভালো হয়। আব্বা, দুলা ভাই তো অনেকজনের কয়ে রাখছে, কেউ না কেউ খোঁজ তো অবশ্যই দিতে পারছে। তুমি এত চিন্তা করো। কি যে আপা কি কস? তুমি একটা ভালো কামকে খুঁজে পাইতেছো না এখনো? আমার আপনাকে তো দুঃখ করতেছে। ও সেই কথা। আব্বা আপনি একদম চাপ নেবেন না, তান্ত্রিকের ব্যবস্থা করে দেবো। এখন আপনি যদি অনুমতি করেন তাহলে অন্য একটা বিষয়ে কথা বলতে চাই। কি কথা কইবে কও? না, দবির আজকে আমার একটা প্রস্তাব দিচ্ছে। কি প্রস্তাব? না ওই আপনি রানীর বিয়ে দিবেন শুই না, দবির আমার কাছে প্রস্তাব দিছে যে আপনি যেন দবিরের হাতে রানীর তুলে দেন। কি কইলা তুমি? তুমি কি কইলা জামাই? এই কথা শোনার পর তো জবিরের কান পেয়েছে, তোমার একটা তটকানো দেওয়া উচিত ছিল। তুমি তো সারা জীবন বলে দিন হয়ে গেলে আমি দেখতেছি। হ্যাঁ, জবির এত বড় সাহস, আমার আরতের কর্মচারী আমার মেয়ের বিয়ে করতে চায়। দবি হলো আমাকে আনতের কর্মচারী, ওর কত বড় সাহস আমার বোনটা বিয়ে করতে চাই। আর তুমি, তোমার কাছে কি আপনি সাহস পায় আমার বোনটা বিয়ে দেওয়ার প্রস্তাব দিতে? হ্যাঁ, এটা আমরা খুলে বলে রাখি দুলা ভাই। তাছাড়া দুলা ভাই, ওই দবির মেয়ে হচ্ছে আস্তে একটা বদমাইশ। ওর কাছে যদি আমাকে মাইজাপুরে বিয়ে দেই, তাহলে মাইজাপুর সারা জীবন জয়লাপুরে মর বাবা। আমার তো কোনো দোষ নাই, দবির আমার কাছে একটা প্রস্তাব রাখছে, সেই প্রস্তাব তো আমি শুন, সেইটা শুই না আমি আপনার কাছে একটা বলছি। এখন আব্বার সিদ্ধান্ত নেবে, এটা সিদ্ধান্ত নেবে কি করবে না করবে সেটা আব্বার ব্যাপার, আমার তো কিছু করার নাই। তা তুমি কি মনে করো রানীর জবির হাতে তুলে দিলে ভালো হবো? না, কখনোই না, দুনিয়া উল্টে গেল না আব্বা। তো সেটা যদি আপনি জানেনই দুলা ভাই, ওই দবির মেয়ে আপনার কাছে এই কথা বলার সাহস কেমনে পায়? আর আপনি বা আব্বারে কেন কই চাইছেন? আপনি তো পারতেন ওর কানের নিচে একটা থাপ্পড় লাগেন। না, সরাসরি একটা মানুষের মনে কষ্ট দিয়ে কি লাভ? দবির আমার প্রস্তাব দিছে, আমি সেই প্রস্তাবটা আব্বার কাছে তুলে ধরছি, বাস। একদিক দিয়ে ভালোই করছো, আব্বা একটু চিনা রাখুক দবির, সে তো আবার আব্বার প্রিয় মানুষ। এই সরি, এই দবির আবার কিসের প্রিয় পাত্র? হ্যাঁ, জীবনে চলতে গেলে শয়তান বদমাশ খাটা এগুলো নিয়ে চলতে হয়, বুঝলি? দবির যে কিরকম বাট পাড়ার হারামজাদা সেটা কি মনে করছেন জানি না, ভালো করেই জানি। আরে আব্বা ওই লোকে মিটফিটে শয়তান টাইপের একটা মানুষ, নিজে তো বাইরে প্রকাশ করতে চায় না, তালা করলে যা হয় আর কি। সবাই বাবাজি, আমারও তোমার মিস্ত্রিটা সাথে বলে মনে হইলো। হ্যাঁ আরে দুলা ভাই, তুমি এটা কি করলে আমার আব্বারে? হ্যাঁ কি করলে? আমার আব্বার মাইন্ড খাইবো না? আরে মাইন্ড খাওয়ার কি আছে, আব্বা তো আমার আদর করে বেড়া করে রাখে, আমিও আব্বারে আদর করে মিটফিটে শয়তান কইছি আর কি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি কিছু মনে করি নেই তোমার কাছে। তো আব্বা একটা কথা,
দবিরের সামনে পাইলে একটা জোরে থাপ্পড় দিবেন যাতে ওর ওজন বুঝতে পারে। দবিরের সামনে পাইলে কি করতে হইব না করতে হইব, ঠাকুর দিতে হইব কি উষ্টা দিতে হইব, সে তোর চাই আমি ভালো বুঝ, আমার বুঝাই দিতে হবো না। যতটা তোর কাছে যা। এই চলো, খাতাটা বড় বড় পাতি দিয়ে বিছানে বেশি আপনার যে বাতাস চলে। আপা আমার একটু কলে করে নাও, কি আছে বলে মোবাইলটা পুরো না গেছে, এটা নতুন মোবাইল সিম হয়ে দেবা। মোবাইল পুরা দিলে কি হোক, আজকে যেটা নতুন মোবাইল কিনা দে, 2 দিন পরে তো পুরা হয়ে যাবো, 2 দিন পরে আবার কিনা লাগে নাকি? বলে দেন আব্বা। বাহ, ভালোই তো ক্যারাম খেলা চলতেছে দাদা ভাই। তুই এইখানে কই ভাই, আমাদের দেখে কি মনে হচ্ছে না হাডুডু খেলতেছি? তুমি দেখতেছো না আমরা ক্যারাম খেলতেছি? বুঝ ভাই বুঝো না, তবে যে দিকটি একটু অন্যরকম। আমরা দেখি তাস আর তারা দেখে পোড়ামুখী। ওই দে উদার লাট দে পৃথিবী দদ্দময় পূর্ণিমার তাঁত দেন ঢল তানো লুটি। অসুবিধা নাই, আজকে আমি ক্যারাম খেলতে আইছি। এই দাঁড়া গেলাম, অসুবিধা নেই। এই চাপময় তাহলে কি খেলতেছিলাম দাদা ভাই? নতুন করে কি খেলবো কব? দামগুলোকে ক্যারাম খেললে তো তোর সময় নষ্ট হইব। তোমার সময়ের দাম তো আমার মেলা। তোমরা তবিল ভাই, এই তোমার তো খেলা তো আমাকে মতন ফাল পোলাবানের লইতে, তোমার লেগে তো তাতা আর তলন। সত্যি বলে আমি আসলে ক্যারাম খেলতে আহি নাই পরান। তাইলে মৈত্রীর সঙ্গে কি কারণে আইসস তুই? আমি আসলে রাজা ভাই তোমার কাছে ক্ষমা চাইতে আইছি। ক্ষমা চাইতে আইসস তাও আমার কাছে, কারণ কি? আমার জানা মতে আমি তো তোমার কাছে ক্ষমা চাওয়া উচিত। ঠিক আছে ভাই, তবিল ভাই তোমার জীবনের মেলা, তোমায় আমরা নষ্ট করতে। তুমি তো রাজা ভাইয়ের জন্য জীবনে আগাইতে পারো না, না হলে তো এতদিনে তুমি অনেক বড় কবি হয়ে যেতে। ঠিক। এসব করে আমার আর লজ্জা দিস না মোহিত, আমার ব্যবহারে আমি খুবই লজ্জিত। তুই আমার কাছে ক্ষমা চাইতে আইসস কেন সেটা কিন্তু আরো করলি না কবি। রাজা ভাই, আমার নাটক মঞ্চে না ওঠার কারণে তোমার প্রতি আমার অনেক ক্ষোভ জন্মাইছিল। আমার বারবার মনে হইতো যে তুমি যদি একটুখানি চেষ্টা করতে হয় তাইলে আমার নাটকটা মঞ্চে উঠত। আমি খুব ভাঙা পড়ছিলাম রাজা ভাই, মনে হয়েছে তোমার কারণে বুঝে আমি পিছাই গেলাম। দেখ, তোর নাটকটা মঞ্চস্থ হওয়া উচিত ছিল। আমিও চাইছিলাম যেটা মঞ্চস্থ হোক, কিন্তু মঞ্চস্থ না হওয়ায় আমার নিজেরও অনেক মন খারাপ হয়েছে। ভালো লাগে নাই আমার এটা। সেটা তো এখন বুঝতেছি রাজা ভাই, তখন তো বুঝি নাই। আমার নাটকটা যখন পত্রিকায় ছাপা হইল তখন নিজের কাছে মনে হলো যে আমি অনেক বড় নাট্যকার হয়ে গেছি। সত্যি কইলে আমার মধ্যে এক ধরনের অহংকারও চলে আইছিল। ও, এই জন্যই তুমি আমাকে এলাই তলতে তুলে ধরতিলা। তুমি রাজা ভাইয়ের অপমান করতে ছাড়ো না। হ্যাঁ, তোরা ঠিক করছিস, কিন্তু আজকে জানছি যেই নাটক নিয়ে আমার এত গর্ব, সেই নাটক ছাপানো হয়েছে রাজা ভাইয়ের কারণে। এটা জানার পর থেকে আমি যে কিরকম অপরাধ বোধের মধ্যে ভুগতেছি এটা শুধু আমি জানি। দেখ, এদের এত বড় করে দেওয়ার কিছু নাই। আমি মনে করি তোর যোগ্যতা আছে, তোর নাটক মঞ্চে করার মতো নাটক, তোর কবিতা ছাপানোর মতো কবিতা, সেই যোগ্যতাটা তোর আছে। যে কারণে আমি একটু চেষ্টা করছি। যোগ্যতা না থাকলে কিন্তু চেষ্টা করতাম না। এত যে মন খারাপ হয়েছে, আমার ক্ষেত্রে যদি হইতো আমারও অতটুকু মন হয়তো খারাপ হইত। আমার এত কিছু জানার দরকার নেই এটা তোদের। তুমি খালি কও যে তুমি আমার ক্ষমা করছো কিনা। তুমি যদি আমার ক্ষমা না করো তাহলে আমার খুব খারাপ লাগবে। আর আমি তো তোর উপর রাগই করি না, ক্ষমা কেমনে করবো? আমার ছিল অবস্থাতেই আমি তো বলে চিনি বলে আমার খুব কষ্ট লাগতেছে। রাজা ভাই, তুমি আমার উপর রাগ করে নাই তো রাজা ভাই? আমি গাছটা কেমন লাগে তো? হ্যাঁ, এখন কিন্তু রাগ করছি। আমি তো মাইক খাবি দিস। কাপ কাপ নে, মার ফোনটা মারবি। খালা দেবো না, মাপ যা।
আমি নিশ্চিত পেনিয়া পাস কবির ভাই লোকে দেখা করতে চাইতেছে। আমি গোয়েন্দা চান্দু, যখন একবার আপনার পেছনে লাগিয়ে গেছি পেনিয়া ভাব, তখন আজ আপনার ছবি তোলা থেকে কেউ আমার আটকাইতে পারবো না। আর দাঁড়াও দবির মিয়া, আমি তো মনে মনে তোমারই খুঁজতেছিলাম। খুবই আমার মনে মনে করতেছো, আমার শেষ খোঁজার কোনো কারণ নাই তোমার জানি। কারণ আছে কি নাই তা তুমি এখনই জানতে পারবা। তা আমি শুনলাম তুমি নাকি আমার মাইজাবুরে বিয়া করার জন্য আমার দুলাভাইয়ের কাছে প্রস্তাব দিছো। কাম সারছে তো, দুলাভাই কি আমার কথাটা সারে না কয়ে বেনিরে কইছে? কি হইলো দবির মিয়া, এমন স্টপ মাইরা গেলা কেন? আমার কথার জবাব দাও। জবাব দেওয়ার কি আছে? আমি প্রস্তাব দিছি। তোমার এত বড় সাহস হইলো কেমনে যে তুমি আমার মাইজাবুরে বিয়া করার প্রস্তাব দাও? এখানে সাহসের কি দেখলা তুমি বেনি? আমি তো সহজ জিনিসটা বুঝতে পারলাম না। হ্যাঁ, একজন বিবাহযোগ্য মাইয়ারে বাপ বিয়া দিতে চাইছে, সেখানে আমি আগ্রহ দেখাইছি। এটা তো খুবই সাধারণ ব্যাপার। সবার জন্য সাধারণ ব্যাপার হইলো না, তোমার জন্য মোটেও সাধারণ ব্যাপার না। কারণ তোমার মতো একজন কর্মচারী হইয়া কিনা আমার মাইজাবুরে বিয়া করার স্বপ্ন দেখো। উফরে, আমার দরকার হলো কবির বেলাকে বেনিয়া ভাই ভিডিও। এই কবির বেলাকে কথা বলে আমার কোনো লাভ হবো? এই ব্যাপারে আমার সমস্ত করার কোনো সুযোগ আছে? আমি হলাম ব্যস্ত মানুষ। তোমার বাপের দোকানে চাকরি করি বইলা আমার যোগ্যতায় ঘাটতি আছে, হঠাৎ করে তোমার এরকম কেন মনে হইলো বেনি? হ্যাঁ, আরে তুমি একটা সহজ জিনিস কেন বোঝো না? চাকরি তো চাকরি, সেটা তোমার বাপের দোকানে হোক, অন্য কোনো অফিসে হোক। আগে না, ইন্দিরা গান্ধী আর কলারকান্দির মধ্যে কিন্তু মেলা পার্থক্য আছে। মানে তোমার মতন একজন কর্মচারী তো আমার মাইজাবুর ধারে পাশে দেওয়ার মতো যোগ্যতা নেই। তাহলে তুমি কেমনে তারে বিয়ে করতেছো? হাসাইলা বেনি, হাসাইলা। তোমার কথা শুনে মনে হইতেছে যে এই যে তুমগোর বাড়ির যে কটা বইন আছে সবগুলার বোন জামাই কি হইব জানো? এক একটা একই জায়গায় জজ ব্যারিস্টার। তাই এই যে তোমার বড় বোন যারে বিয়ে দিছো, এই যে তোমার বড় দুলাভাই, এতে কোন মাল্টি ন্যাশনাল কোম্পানির বড় কর্মকর্তা আমার একটু কত? তোমার মতো কর্মচারী সেটা কেমনে বুঝবো? আমার দুলাভাইরে মনে হইতেছে তুমি 2 পয়সার দামও দিতে চাইতেছো না। তুমি মনে হয় ভয় লাগেছো যে আমার দুলাভাই একজন ডাক্তার। এরকম হাতুইরা ডাক্তারের সমাজে কোনো দাম নাই বেনি। আর তোমার ব্যাপারেও আমি একটা কথা শুনছি, তুমি নাকি ওই যে মুড়ি খাওয়া কবির লগে কি ভাব সাপ জমায়া ভালোবাসা জমাইতেছো। তাই এবার তুমি আমার একটু ক্লিয়ার করে কও তো, তোমার ওই মুড়ি খাওয়া কবি অন্তর্বর্তীকালীন সরকারের কোন মন্ত্রণালয়ের উপদেষ্টা? সমাজে একজন কবির যে কি হাই পাওয়ারের দাম সেটা তোমার মতো কর্মচারীর বোঝার কোনো ক্ষমতাই নেই। আচ্ছা, তার মানে দাঁড়াইলো তোমার কথায় বোঝা যায় যে তোমার আর ওই মুড়ি খাওয়া কবির মধ্যে একটা হাব ভাব ভালোবাসা আছে। আমার কথা কি তাই মনে হইতেছে? তাহলে এক কাজ করো, তুমি খাড়ায় খাড়ায় এটাই ভাবো, পায়া যাইবা। কি ব্যাপার কবির জবাব তোরা এখানে? তোমার দেখে আগে আসলাম, তো তুমি এত জায়গা থাকতে এখানে একা একা বসে আছো কেন? আমাদের কি বসতেও কবি না নাকি? তো বইতে মন চাইলে তোরা ববি, এখানে তো আমার কোনো সমস্যা। মন খারাপ বইলাই একা একা এখানে বসে আছো, তা বুঝতে পারতেছি। মন খারাপের কারণটা কি? আমার মন খারাপ, এটা তোমার কেডা কইলো কবি? এমনিতেই বসে আছি। তোর কথা কইলাম কবির ভাই সব জানি, আমরা এতক্ষণ তোর কথা কইতে কইতেই আসতেছিলাম। তুমি আমারে একটা কথা কও তো মহুয়া, তুমি হঠাৎ করে বোকার মতো এমন একটা সিদ্ধান্ত কেন নিতে গেলা? তোমার এই প্রশ্নের কোনো জবাব আমার কাছে নাই কবি।
দেখো, তুমি যে এত বড় একটা সিদ্ধান্ত নিতে যাইতেছো, এই কথাটা ফারুকরা আগে থেকে জানায় তারপর সিদ্ধান্তটা নিবা না। একটা ছেলে যদি তুমি কোনো কিছু না জানে এরকম বিয়ার সিদ্ধান্ত নাও, সে তো হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। কবি একটা প্রবাদ আছে জানো কি, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হুট করে যদি আমি এই বিয়ার সিদ্ধান্ত না নিতাম, তাহলে যার কথা ভাইবা আমি ঘর ছেড়ছিলাম তারে কোনো সময় চিনতে পারতাম। তুই এটা কি কইতেছিস মহুয়া? তুই ফারুক ভাইলে চিনলি? ফারুক কি এমন করছে তোমার লগে? কবি মোর ভাবি যখন ফারুক ভাইয়ের একটা বিশেষ জায়গায় আইতে কইছিল, সে আইছিল কিন্তু দেরি কইরা। সে যেহেতু কিছু জানতো না তাই আমি কিছু মনে করি নাই। এরপর আমি তারে কইলাম যে আমি বাড়ি থেকে পালাই আইছি আর আমি তারে এখনই বিয়া করবো। সে আমার বিয়া করতে কোনো মতেই রাজি হইতেছিল না। তোমার রাখবো কই, খাওয়াবো কি, পড়াবো কি, এইসব চিন্তা ভাবনা করে হয়তো সে রাজি হয় নাই। তুমি যদি তারা আগে থেকে জানাইতে আমার বিশ্বাস ফারুক এইরকম করতো। আমার কিন্তু সেটা মোটেও মনে হয় না। তারপরও সে সেম জিনিসটাই করতো, কারণ সে তো আমার কোনোদিন ভালোই বাসে নাই। প্রমাণ চাইবা তো? সে আমার থেকে মুক্ত হইতে কি করছে জানো? কি করছে? সে আমার ভাইজানরে মেসেজ করে কয়ে দিছে আমি কই আসছিলাম, যেন ভাইজান আমার বাড়ি ফিরাই নিয়ে যেতে পারে। তো ফারুক যে রাজা ভাইরে মেসেজ করে তোমার অবস্থান সম্পর্কে জানাই দিছে, এই তথ্য তুমি কই পাইলা? কেন, আম্মা আমারে কইছে। তাছাড়া এত তাড়াতাড়ি আব্বা আর ভাইজানের তো ওই জায়গায় পৌঁছানোর কথা ছিল না। তাহলে তো ফারুক এটা খুবই অন্যায় করছে। ফারুকের এতদিন ধরে আমি যেভাবে জানতাম, এখন তো দেখতেছি সে সেরকম সুবিধা না। ফারুক ভাই আমারে কইছে সে রাজা ভাইয়ের দেয়া কথা রাখবার জন্যই এই কামটা করছে। কারণ তো কিছু না কিছু একটা আছেই। যাক মৌয়া, তুমি এইসব নিয়ে মন খারাপ করো না, সময় গেলে দেখবা সব ঠিক হয়ে দেখব। ঠিক আছে? আচ্ছা জবা, তুমি কি বইবা নাকি আমি যেমন? চলো জায়গা, তুই বইবি নাকি যাবি? তোরা যা। বেশিক্ষণ থাকো না, বাসা চলে যায়। হ্যাঁ চলে আইন। নতুন প্রেমে মন মজাইয়া করিলাম কি মস্ত ফুল। নতুন প্রেমে মন মজাইয়া করিলাম কি মস্ত ফুল। আমার লাভের মাঝে পিলা হইল বাদাতে কলঙ্কের ঢোক আমার হাতের মাঝে। হ্যালো, কে সেলিম ভাই? ডাক্তার বেলা বিশেষ কম্পাউন্ডার সেলিম বলতে আছি। সেলিম ভাই, একটা জরুরি কামে আপনারা ফোন দিছিলাম। জি 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 জি, আপনার দরকারটি আপনি বলে ফেলুন। আমি করিম, আপনাকে রমজ স্যার বলা। হ্যাঁ চিনছি, কয়ে ফেলাও। শুনলাম ডাক্তার বেলার ওখানে নাকি আপনার মেলা ক্ষমতা। আমি আমার বাবার লইয়া আপনার কাছে একটু আইতে চাই। বুঝে ফেলাইছি, এটা কোনো ব্যাপারই না। তো একটা জিনিস মাথায় রাখতে হবে, কিন্তু দুই ধরনের চিকিৎসা করে। সেটা কেমন? এক ধরনের চিকিৎসা হইতেছে এটা একটা শর্ট কোর্স চিকিৎসা। হ্যাঁ, এইটার চিকিৎসাটা সে খুব মনোযোগ দিয়ে গুরুত্ব সহকারে করে এমন ওষুধ দেয় যে রোগ তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আর আরেকটা হইতেছে হয় ভালো, কিন্তু তোমার কি কমো এটা ধীরে স্থিরে মানে মাঘ মাস ওষুধ খেবো, ফাগুন মাসে গিয়ে ভালো হইব আর কি, এই টাইপের। না না, আমার বাবার যাতে গুরুত্ব দিয়ে থাকে সেই ব্যবস্থা আপনার করে দিতে হবে সেলিম ভাই। তোমার বাবা আমার চাচা না, অবশ্যই গুরুত্ব দিয়ে করবো, কিন্তু হয়েছে কি মানে খরচপাতির বিষয় আছে তো। ও, আপনার কিছু দেওয়া লাগবে সেই কথা কইতেছেন? পাগল, এটা আমার না, সেটা তো যে কোনো জায়গায় বুঝো না, মানে এটা হচ্ছে গুরুত্বটা যেন বাড়ে, মানে স্পিড একটা ব্যাপার আছে না, মানে ওইটা আর। সেলিম ভাই, সেটা নিয়ে আপনার একটু চিন্তা করতে পারেন, আপনাকে আমি খুশি করে দিমনি। আহা পাগল, এটা কোনো সমস্যা না। অলরেডি চাচার রোগ মনে করো অর্ধেক ভালো হয়ে গেছে, তুমি ফোন দিয়ে চলে এবার আমি সব ব্যবস্থা করলাম। আচ্ছা সেলিম ভাই, রাখলাম। আরে রাহো কোনো সমস্যা নেই, তুমি আয়া পড়ো, আছি তো আমি। আয়ো আমার লাভের মাঝে কই তোমার অবস্থা কি রাখছিস রে? আমার লাভের মাঝে কার পিছনে কোন দিকে করতে গেছিলি রে? আরে ওই যে আমাকে বেনি আছে না,
ভেনি ভুললো গিয়ে কবির ভ্যারি স্টুপিস্ট চলতেছেন কিনা এইটা আবার প্রমাণ করার দায়িত্ব নিছি আমি। আমার জানা মতে মহুয়ারে তো তুমি পছন্দ করতে, তাইলে এত বড় সুযোগ পাইয়াও তুমি হাতছাড়া করলা কেন? তাহলে বিয়ে করলা না কেন? তোমার কাছ থেকে কোনো সিগন্যাল না পাইয়া মোর তো বাড়ির থেকে বেরোনোর কথা না, নাকি জালাল ভাই? আমি আমার বাপ্পার কাছে মুখ দেখাইতে পারি না? আমার বন্ধু আমার বোনের সঙ্গে সম্পর্ক করে, এটা আমার জন্য কত লজ্জার তুই জানোস? আমি জানি রাজা ভাই। না, তুই জানোস না, জানলে কখনোই সম্পর্কে তুই জড়াইতে পারতি না। দয়া করে বান্ধবের মতো খিল দিয়া তাদের পাটি দুইটা একটু প্রদর্শন করেন তো, আমি দেখে নিশ্চিত হই আমি কি ভূতনাথের সামনে খাড়া আছি না মানুষের সামনে খাড়া আছি। প্লিজ। এই মনির ভাই, তুমি কি আমার লোকে ফাজলাম করো? এইবার আমি মোটামুটি ক্লিয়ার হইতে পারলাম যে দবিরের আওয়াজটা যেহেতু আছে, এটা দবির হইতে পারে। যদি পায়ে একে দশ মালা, যদি পায়ে একে দশ মালা, কেউ হবে না নিরাশ। তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, চাবি ভেঙে পালা, সত্য হবে প্রকাশ। বাউ তুমটা বাতাস, হায় রে বাউ তুমটা বাতাস। ঘুরে ঘুরে ওরে ওরে, ঘুরে ঘুরে ওরে, ঘুরে ঘুরে ওরে ওরে, ঘুরে ঘুরে ওরে